মাত্র এক দশকের ব্যবধানে বাংলাদেশে প্রায় 1 কোটি কিডনি রোগী বেড়েছে। আগে যেটি বলা হতো প্রায় 2 কোটি, এখন আমরা হরহামেশাই বলছি 3 থেকে 3.5 কোটি কিডনি রোগী, এবং তাদের চিকিৎসার জন্য এক ধরনের চ্যালেঞ্জও তৈরি হয়েছে। আমরা এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি কিডনি রোগের চিকিৎসা ও চ্যালেঞ্জ। আপনাদের জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সহযোগিতা করছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন 3 জন স্বনামধন্য নেফ্রোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম, প্রেসিডেন্ট বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন। সঙ্গে আরও যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ ফরহাদ হাসান চৌধুরী, সহকারী অধ্যাপক, নেফ্রোলজি বিভাগ, মুগদা জেনারেল হাসপাতাল, একই সঙ্গে সদস্য সচিব বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন। আরও যুক্ত আছেন ডাক্তার আবু সালে আহমেদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নেফ্রোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমে অধ্যাপক নজরুল ইসলাম আপনার কাছে জানবো যে 1 কোটি মানুষ নতুন করে 1 দশকে বাংলাদেশে কিডনি রোগে আক্রান্ত হলো, এটি কি খুব সহজ বা স্বাভাবিক আপনার কাছে মনে হয়, নাকি এটি আমাদের জন্য অনেক ভয়ের, আশঙ্কার? ধন্যবাদ। আসলে কিডনি রোগ দিন দিন বাড়ছে এবং এটা একটা এপিডেমিক। এখন এই বিগত কয়েক বছরে কিডনি রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আপনি যদি বলেন যে কী কারণে এটা বাড়লো, এটা আসলে সঠিক কোনো স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে নাই। তবে আমরা সাধারণভাবে বলতে পারি, মানুষ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিডনির প্রদাহ, এই 3টা কারণের জন্য কিডনির ক্রনিক কিডনি ডিজিজটা হয়। বেশিরভাগ ক্ষেত্রে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার এবং নেফ্রাইটিস, এই 3টা কারণে কিডনি রোগের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এছাড়া বেশিরভাগ লোক আজকাল সচেতন নয়, বিশেষ করে খাবার দাবারে, এবং অনিয়ন্ত্রিতভাবে মানুষ বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ, যেটা বলি আমি অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ, তারপরে ব্যথার ওষুধ, এগুলো খাচ্ছে। এগুলোর কারণে আসলে দিন দিন কিডনি রোগীর সংখ্যা বাড়ছে আমি মনে করি। ধন্যবাদ ডাক্তার আবু সালে আহমেদ। আমি একটু জানতে চাই যে বাংলাদেশে যে কোনো বিষয়ের রেজিস্ট্রিতে আপনি দেখবেন যে আমাদের এক ধরনের ঘাটতি আছে, ক্যান্সারের ক্ষেত্রে, কিডনি রোগের ক্ষেত্রে। মানে এই পরিসংখ্যানগুলো তৈরি করা বা এই পরিসংখ্যানগুলোর মধ্যে থাকা, মানে এই জায়গাগুলোতে আমরা কেন উদাসীন, বা সরকারের পক্ষ থেকেও যদি বলেন যে সারা বাংলাদেশের কিডনি রোগের চিত্রটা আমরা জানতে কেন পারি না? ধন্যবাদ আপনাকে। আসলে সত্যিকার অর্থে আমাদের ন্যাশনাল রেজিস্ট্রি বা ন্যাশনাল ডাটা ঘাটতি আছে। সরকারের একটা উইং আছে ডিজি হেলথে, এনসিডিসি একটা প্রোগ্রাম চালু আছে। তারা সচেষ্ট এ বিষয়ে বিভিন্ন নন কমিউনিকেবল ডিজিজ সম্পর্কে ডাটাগুলি নেওয়ার ব্যাপারে। তার মধ্যে কিডনি ডিজিজও আছে। তো কিডনি ডিজিজ সম্পর্কে আসলে জনসচেতনতা তৈরি এবং আমাদের প্রান্তিক পর্যায়ে হেলথ কেয়ার প্রোভাইডারদেরকে এডুকেট করা এবং তাদেরকে একটা ট্রেন্ড আপ করে আমরা যদি এগুলি করতে পারি, ভবিষ্যতে আমাদের পরিকল্পনার মধ্যে আছে আমাদের ন্যাশনাল কিডনি ডে যেটা পালন হবে আগামী মার্চের 13 তারিখ। আমাদের উদ্দেশ্যই থাকবে যে এই মানুষগুলিকে প্রান্তিক পর্যায়ে কিভাবে আমরা এনরোল করতে পারি, তাদেরকে কিভাবে আমরা পিক আপ করতে পারি, তাদেরকে আর্লি আইডেন্টিফাই করতে পারি। তো সেজন্যে একটা জয়েন্ট কোলাবোরেশন লাগবে। আমরা ঠিক উদাসীন বলছি না, কিন্তু আমাদের লজিস্টিকের ঘাটতি আছে, আমাদের অনেক জায়গায় ঘাটতি আছে। এই গ্যাপগুলি আমরা পূরণ করার যথাসাধ্য চেষ্টা করছি। আমাদের এখন প্রান্তিক পর্যায়ে, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা চালু আছে। ওখানে আমরা রিসেন্টলি একটা প্রপোজাল দিয়েছি যে ওখানে একটা কিডনি কর্নার চালু করা যায় কিনা, যাতে করে এই রোগীগুলিকে আমরা ন্যাশনাল রেজিস্ট্রির মধ্যে নিয়ে আসতে পারি। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ ফরহাদ হাসান। আপনার কাছে জানতে চাই যে যদি আমরা মুগদা হাসপাতালের চিত্রও যদি আপনার কাছে জানতে চাই, যে এই যে স্যার যেমন বলছিলেন যে কয়েক বছরে আমরা অনেক বেশি লোড দেখছি, এর আপনার হাসপাতালের লোডটা যদি একটু বুঝান, যে রোগীরা হয়তো আসছে কিন্তু তাকে আপনি ডায়ালাইসিসের প্রোটোকলের ভিতরে ঢোকাতে পারছেন না, বা মানে ওভারলোডেড হয়ে গেছে, সেই অনুযায়ী চিকিৎসা দিতে গিয়ে আপনারা হিমশিম খাচ্ছেন, সেই চিত্রটা একটু জানতে চাই। মুগদা মেডিকেল কলেজ 2013 সালে উদ্বোধন হয়। 2015 সাল থেকে মেডিকেল কলেজ এটা শুরু হয়েছে এবং ধীরে ধীরে রোগী কিন্তু বাড়তেছে। যদি এটা প্রথম ছিল 500 শয্যা জেনারেল হাসপাতাল, এখন এটা মেডিকেল কলেজ, এবং বর্তমান ডাটা অনুযায়ী প্রতিদিন 1000 থেকে 1200 রোগী ভর্তি থাকে হাসপাতালে, এবং আউটডোরে প্রতিদিনই প্রচুর রোগী, প্রতিটা রুমেই আপনার 150 করে রোগী দেখা হচ্ছে। আর নেফ্রোলজি বিভাগে বলতে গেলে আমাদের মুগদা মেডিকেল কলেজে
আমরা যে আছে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার আছে, আমাদের উপর লোড অনেক, এই গত 4-5 বছর অনেক লোড বেড়ে গেছে কারণ রুগী বেশি, ঠিক আছে। যেমন আমাদের ডায়ালাইসিস, আমাদের 25টা মেশিন আছে, সেখানে এখন সিরিয়াল যারা ডায়ালিসিস দরকার এরকম রুগীর সিরিয়াল আছে 800-র উপরে, এরা ওয়েট করতেছে। তো যারা কিডনি রুগী, যারা কিডনি অকেজো, এরা তো আসলে ওয়েট করার কোনো উপায় নাই, এদের হয় ডায়ালিসিস দিতে হবে অথবা এরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি যে বিগত বছরে কিডনি রুগী, যেমন আপনি বললেন, গত 1 দশকে 1 কোটি রুগী বেড়ে গেছে, এবং আমাদের হাসপাতালেও মোটামুটি গত 5 বছরে আমরা কিডনি রুগী দ্বিগুণ হয়ে গেছে। স্যারের কাছে একটু জানতে চাই যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে 80%-এরও বেশি সিমটম বুঝতে পারে না। মানে আমি জানি না, এটা হয়তো তথ্য আপনাদের কাছে আরও অন্যরকম থাকতে পারে, কিন্তু তাদেরকে আগে ধরে ফেলার কোনো পথ কি আসলে আছে? মানে যারা কিডনি রোগে আক্রান্ত হচ্ছে বা কিডনি বিকল যাদের হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। অবশ্যই আছে। আমরা আর্লি পিক আপ করার জন্য, আর্লি ডিটেক্ট করার জন্য যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো সিম্পল একটা টেস্ট, ইউরিনের একটা রুটিন টেস্ট, যেটা আপনাকে সাহায্য করতে পারে যে আপনার আসলে ব্যাকগ্রাউন্ডে কিডনি ডিজিজ আছে কি না। যারা হাই রিস্ক গ্রুপের পেশেন্ট, বিশেষ করে যাদের বয়স 40-এর উপরে হয়ে গেছে, যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, যাদের নেফ্রাইটিস আমরা সন্দেহ করছি, যাদের বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ খাওয়ার প্রবণতা আছে বা খান, বিভিন্ন সময় অ্যান্টিবায়োটিক খান, এবং যাদের লাইফস্টাইল ভালো না, এই মানুষগুলিকে আর্লি ডিটেকশনের জন্য শুধু একটা ইউরিনের টেস্ট, যেটা আপনাকে সাহায্য করবে যে ওখানে প্রোটিন আছে কিনা, ওখানে কোনো আরবিসি আছে কিনা, এটা দিয়ে আমরা বুঝতে পারি। আরেকটা টেস্ট যেটা একেবারেই অলমোস্ট চিপার, অলমোস্ট ফ্রি অফ কস্টই হয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নামমাত্র মূল্যে, সেটা হলো একটা সিরাম ক্রিয়েটিনিন। এই দুইটা টেস্ট আমরা সবাইকে অ্যাডভোকেট করার চেষ্টা করছি, সবাইকে সচেতন করার চেষ্টা করছি, ইভেন আমার ডক্টরদেরকে বলার চেষ্টা করছি যে এই দুইটা টেস্ট করলেই আপনি আর্লি ডিটেক্ট করতে পারবেন কিডনি রোগ আছে কিনা। ডাক্তার মোহাম্মদ ফরহাদ হাসান, আপনার কাছে জানতে চাইবো যে ডায়ালাইসিস যাদের করা লাগছে তাদের প্রতিদিন কতগুলো ওষুধ আসলে খাওয়া লাগে, মানে ম্যান্ডেটরিলি খেতেই হচ্ছে? ডায়ালাইসিস যাদের করা লাগছে, আসলে দেখতে হবে আগে কিডনির কেন নষ্ট হয়েছে। যেহেতু আমরা জানি যে বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইডই কিডনি রোগের প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস, সেকেন্ড হাইপারটেনশন, এরপর গ্লোমেরুলোনেফ্রাইটিস, এরপর আরও কিছু কারণ আছে, কিন্তু এই 3টে মূল কারণ। তো একটা কিডনি রোগী যাদের ডায়ালাইসিস করতেছে, তাদের যদি ডায়াবেটিস, হাইপারটেনশন থাকে, তাহলে ওষুধের পরিমাণ তো অনেক বেড়ে যাবে। মানে ডায়াবেটিসে যদি 2টা ওষুধ খায়, হাইপারটেনশন 2টা ওষুধ, কিডনির 2টা ওষুধ, এটার সাথে আরও যদি আপনার গ্যাস্ট্রিক থাকে, এখানে কিছু ওষুধ, এভারেজে আপনার 7টা থেকে 10টা ওষুধ আপনার একটা ডায়ালাইসিস রোগীর লাগবে। তো এটা থেকে আর যদি শুধু কিডনির সমস্যা হয় ডায়ালাইসিস, সেক্ষেত্রে তো একটু কম লাগতে পারে, কিন্তু দেখা যায় ব্যাকগ্রাউন্ড কারণ হিসেবে ব্যাকগ্রাউন্ডে তাদের আমাদের কিডনি রোগীদের ডায়াবেটিস অথবা হাইপারটেনশন অথবা একটা কারণ আছে, সেই ক্ষেত্রে বেশ পরিমাণ রোগীদের অনেক টাকা খরচ হয় প্রতি মাসে এই ডায়ালাইসিসের পিছনে। ধন্যবাদ। অধ্যাপক নজরুল ইসলাম, আপনার কাছে জানবো যে আপনি দেখবেন যে শেষ বাজেটেও আমরা দেখেছি যে ডায়ালাইসিসের খরচ কমানোর জন্য কোনো জায়গায় এক্সেমশন দেওয়া হয়েছে, কিন্তু একটি রোগীকে যদি 7 থেকে 10টা ওষুধ খাওয়া লাগে, এর মধ্যে কিছু পলিফার্মেসির ঘটনাও কিন্তু ঘটে। সেক্ষেত্রে ওষুধের জায়গায় যদি দাম কমানোর ক্ষেত্রে বা ট্যাক্স বা অন্য কিছুর এক্সেমশন যদি না হয়, তাহলে কি আসলে কোনো না কোনোভাবে এই ডায়ালাইসিসের খরচ কমিয়ে কি আসলে রোগীকে আসলে খুব বেশি সার্ভাইভ করতে পারে কিনা বেশি দিন, বা কন্টিনিউ করে নিয়ে যেতে পারে কিনা? হ্যাঁ, না, ডায়ালিসিস খরচ তো কমালে অবশ্যই রোগীর উপর বার্ডেন কমবে। যেটা পলিফার্মেসি বললেন, যেটা আসলে সত্য কথা, এটা একটা ডায়ালিসিস পেশেন্টের ডায়াবেটিস, হাইপারটেনশন, ফসফেট বাইন্ডার, পেপটিক আলসারের ওষুধ সব মিলে 8-10টা ওষুধ হয়ে যায়। সেই ওষুধের কাঁচামালের উপর ট্যাক্স যদি কমানো যায়, অল্প করে অংশ যদি কমানো যায়, সেক্ষেত্রে কিন্তু গ্রেট ইম্প্যাক্ট পড়বে, রুগীদের এই ফিনান্সিয়াল বেনিফিটটা হবে। তো আমার আসলে এটা তো পলিসি মেকারদের দেখার ব্যাপার। আমি মনে করি যদি সরকার এই উদ্যোগটা দেন যে যারা এসেনশিয়াল ড্রাগস, লাইফ সেভিং ড্রাগস যেগুলো, সেগুলো একটু ট্যাক্স কমায় দেওয়া, তাহলে কিন্তু রোগীরা বেশ উপকৃত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি।
ডাক্তার আবু সালেহ আহমেদ, আপনার কাছে জানবো যে রমজান আসন্ন, আমরা আপনার কাছে জানতে চাই যে যারা আসলে রোজা রাখবেন এবং একই সঙ্গে যারা কিডনি রোগে আক্রান্ত তাদের ব্যাপারে আপনার ওভারঅল মেসেজটা আসলে কি? সত্যিকার অর্থে ধন্যবাদ আপনাকে। এটা একটা এখন পর্যন্ত মানে সায়েন্টিফিক্যালি খুব কম এক্সপ্লোরড একটা জায়গা। তো রমজান যেমন আসলে একটা ইমোশনাল জায়গা, রিলিজিয়াস একটা বিষয়, তো একটা রোগী রোজা রাখতে পারবে কি পারবে না সেটা নির্ভর করে তার শারীরিক অবস্থার উপরে, এবং এই সিদ্ধান্তটা তার চিকিৎসকের কাছ থেকেই আসা উচিত। তবে ইন জেনারেল আমরা কতগুলি জিনিস বলতে পারি, যেমন হলো যারা স্টেজ 4 এবং 5-এর রোগী সিকেডির, তাদের ক্ষেত্রে রমজানের ব্যাপারে একটু সাবধান হওয়া উচিত। যারা টেম্পারেট জোনে থাকবেন, জিওগ্রাফিক্যাল ভ্যারিয়েশন আছে, যারা টেম্পারেট জোনে থাকবেন যেখানে হয়তো দিনের হয়তো 12 ঘন্টা বা 8 ঘন্টা হয়তো দিনের মেয়াদ, দিন এবং রাত সমান সমান, তাদের ক্ষেত্রে হয়তো এটার খুব একটা হেলথ ইম্প্যাক্ট হবে না। কিন্তু যেখানে দেখা যায় যে লম্বা দিন, সেখানে এই মানুষগুলির জন্য রোজা রাখা অনেক কঠিন হয়ে যেতে পারে, কারণ তাদের চান্স থাকবে পানি শূন্য হয়ে তাদের কিডনি আরও খারাপ হয়ে যাওয়া। আরেকটা বিষয় সেটা হলো যে যারা ডায়ালাইসিস নেয় তারা রোজা রাখতে পারবে কি না, এটা একটা কমন ইস্যু। তো এদের ক্ষেত্রে আসলে রোজা রাখতে পারে, তারা রিস্ক আছে ফার্দার অবশ্যই হেলথ খারাপ হয়ে যাওয়ার। সেই ক্ষেত্রে রোজা রাখা উচিত তার ডায়ালাইসিস বিহীন দিবসগুলিতে সে চেষ্টা করতে পারে। আরেকটা রিকমেন্ডেশন আছে সায়েন্টিফিক্যালি, যেটা বলা হচ্ছে যে ট্রায়াল ফাস্টিং, মানে যদি কেউ রোজা রাখতে নিয়ত করেন, যদি কেউ সিদ্ধান্ত নেয় যে আমি রোজা রাখবো, তাহলে রোজা শুরু হওয়ার পূর্ববর্তী মাসে সে অন্তত সপ্তাহখানেক রোজা রেখে দেখবে যে তার আসলে কি অবস্থা হয়, তার কিডনি ফাংশন তার খারাপ হয় কিনা। এটা করা সবচেয়ে ভালো এখন পর্যন্ত, তাহলে সে বুঝতে পারবে যে আমার পক্ষে রোজা রাখা সম্ভব কিনা। ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ ফরহাদ হাসান, আপনার কাছে জানবো যে পানি খাওয়া নিয়ে নানা ধরনের বিভ্রান্তি আছে। কেউ মনে করে প্রচুর পানি খেতে হবে, কেউ মনে করে 2.5 লিটার খেতে হবে। এটির নিয়মকানুনটা আসলে কি? আমরা যদি রমজানকে ঘিরেও যদি ধরি, একজন সুস্থ মানুষ পানির ব্যাপারে তার আচার আচরণ কেমন হবে বা কিডনি রোগীদের ক্ষেত্রে কেমন হবে, এটা যদি পরিষ্কার করেন। সুস্থ মানুষের ক্ষেত্রে আমরা যেটা দেখে জানি সবাই যে পানি জীবন। সুস্থ মানুষের ক্ষেত্রে আসলে পানি খাবার ওরকম কোনো বাইন্ডিংস নেই। একটু বেশি খেলে বা মানে যেটা বলা হয় গরমের দিনে 2.5 থেকে 3 লিটার আর শীতের দিনে 2 থেকে 2.5 লিটার, এটা যথেষ্ট। বা এর থেকে যদি কারো যদিও স্টোন ডিজিজ থাকে অথবা ইউটিআই থাকে, তো সেক্ষেত্রে আমরা পানি বলি আপনারা সাধারণত বেশি করে পানি খাবেন, 3-4 লিটার পানি খেতে পারেন। কিন্তু কিডনি রোগীদের ক্ষেত্রে আসলে এটা প্রতিটা রোগীকে অ্যানালাইজ করে বলতে হয়, কারণ কিডনি রোগী, কিডনি যেহেতু আপনার পানি বের করে দেওয়ার প্রস্রাবের মাধ্যমে, কিডনি একমাত্র অর্গান, সেক্ষেত্রে পানি বেশি খেলে এটা শরীরে জমে যায়। আপনার কিডনি রোগীদের প্রধান যে উপসর্গগুলি, যে শরীর ফুলে যাওয়া, চোখ ফুলে যাওয়া, পা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, এগুলি আসলে পানির জন্য। যখন শরীর ফুলে যায় তখন ফুসফুসে পানি জমে, তখন শ্বাসকষ্টটা শুরু হয়। তো কিডনি রোগীদের ক্ষেত্রে আমাদের একটা বেসিক একটা যেটা রুল, এটা আমরা বলি যে আপনার যতটুকু প্রস্রাব হবে ওটার সাথে 300 বা 500, গরমের দিনে 500 পানি অথবা শীতের দিনে 300, এটা অতিরিক্ত যোগ করে খাবেন। তো সেক্ষেত্রে কিডনি রোগীরা যেটা করতে পারে, 2 দিন বা 3 দিন তারা পরিমাপ করবে তার প্রস্রাব কতটুকু হচ্ছে। একটা অ্যাভারেজ পানি খেয়ে 1 থেকে 1.5 লিটার, তার প্রস্রাব কতটুকু হচ্ছে। সেই ক্ষেত্রে তার প্রস্রাব যদি 1 লিটার, 1.5 লিটার বা 2 লিটার হয়, তখন সে নিজেই একটা অনুমান করতে পারবে তার কতটুকু পানি খাওয়া দরকার। অনেকের যাদের অ্যাডভান্স কিডনি ডিজিজ স্টেজ 4-5 অথবা যাদের শরীর ফুলে, এরা সাধারণত পানি 1 থেকে 1.5 লিটারের ভিতর বেশি খেলে তার সমস্যাগুলি আরও খারাপ হবে। আর কিছু রোগী আছে যারা স্টেজ 1-2, এরা দেখা যায় 2 থেকে 2.5 লিটার পানি খেতে পারে। তবে প্রত্যেকটা রোগী এটা যার নিজস্ব ইন্ডিভিজুয়ালাইজ আর কি, এটা ডাক্তারদের সাথে যোগাযোগ করে, কিডনি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে তাকে এটা ডিসিশনটা নিতে হবে, এবং সে নিজেও সচেতন হতে হবে যে কতটুকু পানি সে সহ্য করতে পারছে বা তার শরীর ফুলতেছে না কতটুকু পানি খেলে। যতটুকু পানি খেলে তার শরীর ফুলবে না বা প্রস্রাবের ভালো পরিমাণ জাতীয় দিতে হবে, সে ততটুকু পানি খাবে। ধন্যবাদ স্যার। একই সঙ্গে খাবারের বিষয়ে, মানে সারা জীবন ধরে কিডনি রোগীরা কোন খাবারগুলো অ্যাভয়েড করবে, কোন খাবারগুলো নির্ভয়ে খেতে পারবে, কিন্তু এক ধরনের বিভ্রান্তিও ছড়িয়ে আছে, রমজানের সঙ্গে মিলিয়েও বলতে পারেন স্যার। আসলে দেখেন, যখন কিডনি রোগী কিডনি ফেল করা মানে সিরাম ক্রিয়েটিনটা বাড়তে থাকে, তখন তাকে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো আমরা একটু কমায় দিই।
কারণ এই প্রোটিন সমৃদ্ধ খাবার থেকে ইউরিয়াটা বাড়ে এবং এইটাই সিমটমটা ডেভেলপ করে। কিন্তু প্রোটিন খাওয়াই যাবে না, এটাও না, এক খাওয়াই ধরনের যাবে না ভুল। ঠিক না, আবার প্রোটিন একদম না খেলে শরীরের প্রোটিন ভেঙে ক্রিয়েটিন বাড়বে। সো দ্যাট প্রোটিন খেতে হবে, বাট এটা অ্যামাউন্ট আমরা যেমন 30 গ্রাম 40 গ্রাম, কেউ 20 গ্রাম এক্সট্রিম যারা তাদের ক্ষেত্রে, তো অ্যাকর্ডিংলি প্রোটিন খেতে হবে বাট পরিমিত পরিমাণে। তার সাথে ফসফেট কন্টেইনিং যে খাবারগুলো, যেগুলোতে ফসফেট বেশি, সেই খাবারগুলো অ্যাভয়েড করতে বলি আমরা। ইউরেট সম্পন্ন খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। অতিরিক্ত লবণ খাওয়া আমরা অ্যাভয়েড করতে বলি, এবং অ্যাডভান্স মডারেট টু সিভিয়ার রেনাল ফেলিয়ার পানিটাও আমরা কন্ট্রোল করে দিই। এছাড়া কিছু খাবার যেমন অতিরিক্ত টক খাবার, যেগুলোতে পটাশিয়াম রিচ, সেগুলো আমরা অনেক ক্ষেত্রে, বা ডাল, এই রমজানে এখন আসবে অনেকে ডালের বড়া বা এইগুলো খাবে, এগুলো সাধারণত যাদের রেনাল ফেলিয়ার বেশি তাদেরকে এগুলো একটু কন্ট্রোল করে দেওয়াই ভালো। স্যার, কামরাঙ্গার বিষয়ে কিডনি রোগের সাথে একটা সম্পর্ক হ্যাঁ, কোথাও আছে? কামরাঙ্গা খুব ভালো প্রশ্ন। কামরাঙ্গার রস যদি বেশি খায় তাহলে আকস্মিক কিডনির বিকল হতে পারে। কিন্তু অক্সালেট নামে একটা জিনিস থাকে কামরাঙ্গার মধ্যে, এটা অ্যাকিউট কিডনি ফেইলার করে। সেই জন্য কামরাঙ্গা খেতে পারেন, বাট অতি অল্প, এটা রেগুলার বেসিসে বা খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। ধন্যবাদ। ডাক্তার আবু সালেহ আহমেদ, আপনার কাছে জানবো যে কিডনি রোগীদের ক্ষেত্রে খাবারের একটি বিশাল রোল আসলে আছে, কি খাবো কি খাবো না। এক্ষেত্রে আমাদের বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে আপনি জানেন যে সহকারী বা সহযোগী জনবল যারা, তাদের তো খুবই অপ্রতুলতা আছে। একজন চিকিৎসকের কাছে এমনিতেই যত কম সময় পায়, এই তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে নিউট্রিশনিস্ট বা কাউন্সিলর, মানে এই যোগগুলো আসলে বাংলাদেশে কবে হবে? তাছাড়া তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিনা এই তথ্যগুলো পাবার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। আমাদের তো আসলে কিডনি রোগীদের ডায়েট নিয়ে যে প্রশ্নটা এসছে, এটা আসলে একটা বিশাল জায়গা। আমরা রোগীদের অনেক প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হই। রোগীরা নিজেদেরই লিস্ট তৈরি করে নিয়ে আসে, আমাদের একটা প্রেসক্রাইব লিস্ট থাকে, কিন্তু আসলে এটা সব কিছু কাভার করে না। সবচেয়ে ভালো ইনস্টিটিউশনালি যদি আমাদের একজন ডায়েটিশিয়ান থাকে, একজন বা একাধিক ব্যক্তি থাকে যারা রেনাল ডায়েটিশিয়ান, রেনাল ডায়েট সম্পর্কে যারা ট্রেন্ড আপ, যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, এরকম অবশ্যই আমাদের জনবলের ঘাটতি আছে। এমনকি আমি দুঃখজনক হলেও সত্যি যে আমাদের বড় প্রতিষ্ঠানগুলিতেও সরকারি পর্যায়ে এই জনবলের ঘাটতি আছে। তো এটা আপনাদের মাধ্যমে অবশ্যই আমাদের আপিল থাকবে যে এরকম জনবল যেন দেওয়ার ভবিষ্যতে ব্যবস্থা করা হয়, যাতে করে আমাদের এই রোগীগুলিকে খাদ্য সম্পর্কে যথেষ্ট ভালো একটা আমরা দিক নির্দেশনা দিতে পারি। স্যারের এই কথার সাথে স্যারের কাছে আমি একটু ছোট করে জানতে চাই যে উনি বলছিলেন যে উপযুক্ত ডায়েটিশিয়ান, যে সে অবশ্যই না আর কি, ডায়েটিশিয়ানদের সাথে এই কিডনি রোগ বা অন্যান্য যে কোনো রোগের ক্ষেত্রে তথ্যের দিক থেকে আমরা দেখি যে অনেক সময় দুই মেরুতেও থাকে চিকিৎসক এবং ডায়েটিশিয়ানরা। মানে এইটা কেন হয়, বা এটা নিয়ে কি আপনারা তাদেরকেও আপনাদের ফোরামগুলোতে ডাকা, তারা কি চিন্তা করছে, তারা কোন বই বা রেফারেন্স পড়ে আসলে তথ্যগুলো দিচ্ছে, মানে এগুলোর একটু সমাধান হওয়া উচিত কিনা? আসলে আমাদের এখানে যে ডায়েটিশিয়ান, ওনারা কি রেনাল ডায়েটিশিয়ান না, জি, ওনারা পুষ্টিবিদ, ওনারা অ্যাজ এ হোল। অনেকে স্লিমিং ট্রিটমেন্ট দেয় বা এমনি ডায়াবেটিকের জন্য, পেশেন্টের জন্য দেয়। কিন্তু রেনাল ডায়েটিশিয়ান আসতে বিশ্ব সব জায়গায় আলাদা একটা কোর্সই আছে। বাংলাদেশে কেউ আছে এরকম ডায়েটিশিয়ান? বাংলাদেশে রেনাল ডায়েটিশিয়ান নাই, নাই না। এই জন্য বাংলাদেশ রেনাল তাদেরকে ডায়েটিশিয়ান এটার উপর আলাদা পড়াশোনা আছে, কোর্স বাইরে আছে সব কোনো? জায়গায় 1 থেকে 1.5 বছর 1 বছরের ট্রেনিং প্রোগ্রাম থাকে, সেটা করে আসতে হবে। সাধারণত ডায়েটিশিয়ান যারা বিভিন্ন জায়গায় পাশ করে আসে, তারা সুপার স্পেশালিটি হিসেবে রেনাল ডায়েটিশিয়ান হয়। কিন্তু স্যার, যেহেতু ডায়েটিশিয়ান নাই, যেহেতু আপনাদেরকে এই রোলটা প্লে আমরাই করতে দিই, হচ্ছে, হ্যাঁ। আপনারা এটার উপর আপনাদের জানাশোনা বা আপনাদেরও কোনো মানে পরিধিটা কেমন, কতটুকু জেনে তারপরে দিতে পারছেন না, সেটা যখন আপনারা বাধ্য হচ্ছেন দিতে? আমরা দিচ্ছি। এখন যদি ট্রেনিং প্রোগ্রাম করা যায়, যে ওনারা এসে রেনাল ডায়েটিশিয়ান শিখবে, তারপর এটা ডিসিমিনেট করবে, এটা করা যেতে পারে। যে ওনারা যে ডায়েটিশিয়ান যে ডায়েট পড়াশোনা করে আসছে, যেটা তারপর সুপার স্পেশালিটি রেনাল ফিজিশিয়ানের কাছে জানলো যে আমরা কীভাবে দেই। স্যার, স্বপ্রণোদিত হয়ে অবশ্যই জানতে নাও চাইতে পারে, এক্ষেত্রে আপনারাই তাদেরকে ওয়েলকাম করতে পারেন। ইয়েস, এটাই আমাদের রোগীদের সুস্থ করার মূলত দায়িত্ব তো স্যার আপনাদের। হ্যাঁ, ইয়েস, আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করতে পারি, যার মাধ্যমে ডায়েটিশিয়ানরা আসবে রেনাল ডায়েট সম্পর্কে জানার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে
বাংলাদেশে কিডনি রোগী যখন কিডনি ফেল করে ফেললো তার কাছে কি শুধু ডায়ালাইসিস আর প্রতিস্থাপন ছাড়া আর কি কোনো পথ খোলা আছে তার সুস্থ হবার, নাকি এই দুটিই পথ মূলত? আমরা কিডনি রোগী ইন্টারন্যাশনালি কিডনি রোগী আমরা সিকিডি স্টেজ 5, 1, 2, 3, 4, 5 এই 5টা ভাগে ভাগ করি। সেক্ষেত্রে আপনার 1, 2, 3 এই পর্যন্ত আমরা ওষুধে এবং খাবার, ওষুধ, কিছু জীবন নিয়ন্ত্রণ, এইভাবে আমরা সে ভালো থাকতে পারে। স্টেজ 1, 2 এবং 3 পর্যন্ত যদি মোটামুটি সে নিয়মকানুন ভালোভাবে মেনে চলে, খাবার দাবার প্লাস যদি তার ডায়াবেটিস বা যে কারণে কিডনিটা নষ্ট হয়েছে সে এটার যদি চিকিৎসা সুন্দরভাবে করে তাহলে সে মোটামুটি ভালোভাবে থাকতে পারে। আমরা দেখেছি এইভাবে 8 বছর, 10 বছর, 15 বছর সমস্যা হয় না যদি সে নিয়ম মেনে চলে। আর যখন স্টেজ 4, 5 চলে যাবে সেই ক্ষেত্রে তো আমার তখন রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, হয় ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্টে যেতে হবে। ডায়ালাইসিস 2 রকম আছে, একটা হচ্ছে হিমোডায়ালাইসিস আর একটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হিমোডায়ালাইসিস যেটা আপনার মেশিনের মাধ্যমে মানুষের শরীরের রক্তটা পরিশোধন করে। আপনারা মোটামুটি সবাই জানে যে কিডনির প্রধান কাজ হচ্ছে আমাদের শরীরে যে বর্জ্য পদার্থগুলি তৈরি হয় সেই বর্জ্য পদার্থগুলি কিডনি দিয়ে প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। আসলে হিমোডায়ালাইসিস হচ্ছে যার সেই বর্জ্য পদার্থগুলি মেশিনের মাধ্যমে এটা বের করে দেয়। আর আরেকটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এটা আমাদের পেটের ভিতর যে মেমব্রেন আছে এই মেমব্রেনের মাধ্যমে এক্সচেঞ্জটা হয়। এটা দুইটার ক্ষেত্রেই আমাদের শরীরে দিতে হয়, ফ্লুইড দিতে হয়। আর আরেকটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট যেটা, তো ডায়ালাইসিসের চেয়ে কিডনি ট্রান্সপ্লান্টটা ভালো এই কারণে, কারণ কিডনি ট্রান্সপ্লান্ট করলে আপনার মোটামুটি একটা স্বাভাবিক মানুষের মতোই তার লাইফ লিড করতে পারে। কিছু ওষুধ খেতে হয় আর কিছু নিয়মকানুন মেনে চললে মোটামুটি সে ভালো সুস্থ সবলভাবে থাকতে পারে বা সে তার ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করতে পারে। ঘরে বসে ডায়ালাইসিস যেটি বাংলাদেশে অজনপ্রিয়, একইভাবে উন্নত দেশগুলোর মধ্যে আবার আমেরিকাতে কম জনপ্রিয়। তারা একটু চায় যে আরামে একটু শুয়ে টুয়ে এসে ডায়ালাইসিস করবে আর কি, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে যেহেতু তীব্র সংকট থাকে আর্থিক, এই দিকে আসলে যাওয়া উচিত। যাওয়ার ক্ষেত্রে আমাদের করণীয় কি, বা এটি কেন এত বছরে জনপ্রিয় হলো না? সিএপিডি যেটা ঘরে বসে ডায়ালাইসিস করা যায় বাংলাদেশে অজনপ্রিয় এর কারণ দুইটা। একটা হচ্ছে কি এই ডায়ালাইসিসটা তুলনামূলকভাবে অনেক কস্ট এক্সপেন্সিভ, কারণ এর ফ্লুইডটা বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। রিসেন্টলি আমি বললাম যে আজকেই কথা হলো যে একটা কোম্পানি তার রাজি হয়েছে সিএপিডি ফ্লুইড তৈরি করতে, সেক্ষেত্রে হয়তো দাম কমবে। আরেকটা জিনিস হচ্ছে সিএপিডি যিনি নেবেন ওনার বাসার পরিবেশ খুব হাইজিনিক থাকতে হবে। আচ্ছা, ওনার জন্য আলাদা বাথরুম, আলাদা রুম, খুব ক্লিননেস খুব বেশি থাকতে হবে, আদারওয়াইজ কঠিন ইনফেকশন হয়ে যাবে। তো বাংলাদেশের পার্সপেক্টিভে একটা লোককে একটা ডেডিকেটেড রুম দেওয়া, একটা আলাদা বাথরুম দেওয়া, প্লাস এত এক্সপেন্স, বিশেষ করে ফ্লুইডের এক্সপেন্স বেয়ার করা ঝামেলা বা অনেক ব্যয়বহুল, সেই জন্য এটা অজনপ্রিয়। তবে হ্যাঁ, এই রিসেন্টলি অনেক লোক এখন আস্তে আস্তে, যা বিশেষ করে ডায়াবেটিক জন্য কিডনি খুব ভালো কাজ করে, এটার দিকে ঝুঁকছে। যদি বাংলাদেশের কোম্পানিগুলো এই ফ্লুইডটা তৈরি করে এবং যদি এটা দাম অনেক সহনীয় মাত্রায় থাকে তাইলে একটু জনপ্রিয় হবে। স্যার, মানে এই যে তৈরি করতে যে চাইছে এখন, এতদিন যে চায়নি, আদৌ কি তারা চাইবে কিনা? চাইলে তো তাদের ওষুধের মতেও তো এখানে একটা বড় বাজার তাদের আছে। আসলে বাজার ও তাদের যে নর্মাল যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস সেগুলোর মতো বাজার কিন্তু এটা নাই। কারণ সিএবিডি সবাই নিতে পারে না, কারণ অত বাসা হাইজিনিক কন্ডিশন মেনটেন করতে পারবে না। তো এখন তারা চাচ্ছে একটা কোম্পানি চাচ্ছে তারা তৈরি করতে। এটা কিন্তু তৈরি করা এত সহজ না। এই ফ্লুইড কিন্তু আলট্রা পিওর ফ্লুইড হয়, সেই জন্য তারা চাচ্ছে হয়তো তাদের একটা প্রোডাক্ট বিক্রি হলে আর প্রোডাক্ট বিক্রি হবে, বা তাদের একটা কোম্পানির একটা নেম অ্যান্ড ফেম হবে। তো তারা তৈরি করলে জানি না দাম কত, আগে অবশ্যই ইম্পোর্টের চেয়ে কম হবে। আমি জানতে চাই যে যারা ডায়ালাইসিস করছে বছরের পর বছর, তাদেরকেও কি আসলে কাউন্সেলিং করা হয় যে আপনি যদি একটি প্রতিস্থাপন করেন তাহলে আপনি সম্পূর্ণরূপে সুস্থ হবেন বা অর্থনৈতিক চাপ থেকে তিনি বেঁচে যাবেন? কারণ সরকারি গবেষণা বলছে 93% ক্ষেত্রে তারা কোনো না কোনো সময় ফেল করেন ডায়ালাইসিস করবার ক্ষেত্রে। মানে এই রোগীদেরকে কোনোভাবে ট্রান্সপ্লান্টের দিকে নিয়ে যাওয়া, পরামর্শ দেওয়া, পথ দেখানো, এটি হয় কিনা স্যার? ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 5 যখন হয়ে যায়, মানে একজন নেফ্রোলজিস্টের দায়িত্ব হলো যে ওনাকে অপশনগুলি নিয়ে কথা বলা। তো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমার প্রত্যেকটা নেফ্রোলজিস্টই এই দুইটা অপশনই তাদের সামনে থাকে, দুইটা অপশনই রোগীদেরকে দেওয়া হয়। যে আইদার আপনাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন, আর যদি আপনি এটা সম্ভব না হয় তাহলে আপনাকে ডায়ালাইসিস করে বাকি জীবন পার করতে হবে।
তো এখন ডায়ালাইসিসে যারা ঢুকে গেল তাদেরকেও অবশ্যই আমরা সবসময়ই বলতে থাকি বা বলি ট্রান্সপ্লান্ট করেন। যে ট্রান্সপ্লান্ট করেন, দিস ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট অপশন। এটা সবাইকেই বলা হয়, কিন্তু আপনারা জানেন যে আসলে বিভিন্ন কারণে আমাদের ট্রান্সপ্লান্ট প্রোগ্রামগুলি সাকসেসফুল হচ্ছে না, আমরা সেভাবে এগিয়ে নিতে পারছি না। সেটা মানে আমি বলবো যে আমাদের এক্সপার্টাইজ আছে, এখন সুযোগ সুবিধা আছে, অনেকগুলি সেন্টারে এখন কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, নিয়মিত হচ্ছে, কিন্তু আসলে আমাদের ডোনার সংকট আছে, মানুষের সদিচ্ছার অভাব আছে, মানুষের সচেতনতার অভাব আছে। এইগুলি বড় কারণ। আর ইকোনমিক একটা ইম্প্যাক্ট অবশ্যই আছে, সেটাও একটা বড় কারণ, যে কারণেই আমরা ট্রান্সপ্লান্ট প্রোগ্রামটাকে এখনও সেইভাবে এগিয়ে নিতে পারিনি, যদিও আমাদের ট্রান্সপ্লান্টের ইতিহাস অনেক পুরাতন। ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ ফরাদ হোসেন, আপনার কাছে জানবো যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, যেহেতু বাংলাদেশের বড় হাসপাতালগুলো মাঝে মধ্যে ট্রান্সপ্লান্ট করছে, মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, মুগদার ক্ষেত্রে আমরা শুনিনি এখনও, তারা শুরু করেনি। স্বপ্ন দেখে কি? হ্যাঁ, স্বপ্ন তো অবশ্যই দেখি, স্বপ্ন তো মানুষ দেখে ভালোর জন্য। আমরাও চাই বাংলাদেশের কিডনি রোগীরা ভালো সার্ভিস পাক। আর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল মোটামুটি এখন বাংলাদেশের 4-5টার ভিতরে শীর্ষে, এবং সার্ভিস, ডাক্তার এবং কোয়ালিটি অফ সার্ভিস অবশ্যই বর্তমানে ঢাকা মেডিকেল বা বড় মেডিকেল কলেজগুলির মতোই। সেক্ষেত্রে মুগদা মেডিকেল কলেজও আমরাও স্বপ্ন দেখি যে এখানে ট্রান্সপ্লান্ট হবে। তবে ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কিছু বাধাও আছে এখানে, যেমন বড় হাসপাতালগুলি কয়েকটাতেই ট্রান্সপ্লান্ট শুরু হয়ে গিয়ে আবার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই বাধাগুলি ওভারকাম করতে হবে। এটার আপনার শুধু যে একটা মানে সরকার থেকে একটা অপারেশন থিয়েটার বা ম্যান পাওয়ার মানে ডাক্তার দিয়ে দিল আর ওই মানে কিডনি ট্রান্সপ্লান্ট শুরু হয়ে যাবে, এরকম না। ট্রান্সপ্লান্টের কিছু ক্ষেত্রে কিছু বেসিক বাধা আছে। একটা যেটা বললেন যে আপনার আমাদের দেশ থেকে অনেক রুগী ট্রান্সপ্লান্ট করতে বাইরে চলে যায়, ঠিক আছে, বাইরে চলে যায়। এগুলির কারণ আপনারা জানেন যে একটা আমাদের দেশের ডোনারের সংকট। আমাদের যে আইন কানুন আছে সেখানে এই আইন কানুনে আমাদের দেশে ডোনার পাওয়া যায় না। আর ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট এটা করার জন্য যে ফেসিলিটিসগুলি দরকার, একটা রেনাল রেজিস্ট্রি সিস্টেম। আপনার একটা ক্যাডাভারিক একজন আইসিইউতে একটা মৃত্যু পথযাত্রী অথবা যে ব্রেন ডেথ হয়ে গেছে, তার আত্মীয় স্বজন চাইলো যে আমি কিডনি দান করব, মনে করেন তারা বলল, কিন্তু আপনি চাইলে কিন্তু সেটা নিতে পারবেন না। কারণ এই কিডনিটা নেওয়ার পরে এই কিডনিটা আপনি কাকে দিবেন, সে এই কিডনিটার সাথে কার কিডনি ম্যাচ করবে সেটা আপনি জানতে হবে। আপনি একজনকে শুধু নিয়ে আসলে যে আপনি ওই কিডনি দিতে পারবেন এরকম না। তো এইটা সারা পৃথিবীতে একটা রেনাল রেজিস্ট্রি সিস্টেম আছে। যখন একটা ক্যাডাভারিক একটা রোগী মারা যাবে, এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা আইসিইউতে ব্রেন ডেথ হবে, তখন তার টিস্যু টাইপিং করে এর সাথে আপনার রেজিস্ট্রি সিস্টেমে সে যে জায়গায় থাকুক, 100 কিলোমিটার দূরে থাকুক, 200 কিলোমিটার দূরে থাকুক, তার রেজিস্ট্রি সিস্টেমে যখন ম্যাচ করবে তখন তাকে কল করা হবে যে আপনার কিডনি ম্যাচ করেছে, আপনি তখন এটা চলে আসেন, অথবা যে কোনো একটা সেন্টারে এটা প্রতিস্থাপন করা হয়। কিন্তু বাংলাদেশে এই রেনাল রেজিস্ট্রি সিস্টেম এখনও তৈরি হয় নাই। এই জন্য ক্যাডাভারিক আপনার ট্রান্সপ্লান্টেশন এখনও কিন্তু সম্ভব না বাংলাদেশে। আর যেহেতু ডোনার স্কারসিটি আছে, সেই ক্ষেত্রে আপনার এই ট্রান্সপ্লান্টগুলি আমরা চাইলেই যে করে ফেলবো এরকম হচ্ছে না। তবে আমরা ইতিমধ্যেই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি, বা মুগদায় আমরা করতে চাই এরকম আমরা বিভিন্ন সময় জানিয়েছি, এবং মুগদায় যথেষ্ট ম্যান পাওয়ার আছে। যদি সরকার থেকে সেই ব্যবস্থা করা হয়, মুগদায় আমরা ইনশাল্লাহ কিডনি ট্রান্সপ্লান্ট শুরু করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার আবু সালেহ আহমেদ, আপনার কাছে জানবো যে যেহেতু কিডনি রোগীরা জানতে পারছে না এবং তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, একেবারে জীবনের শুরু থেকেই পরিবারে কিডনি রোগ থাকলে বা আসলে কারা কত বছর বয়স থেকে অন্তত নিয়মিত বেসিসে অন্তত একবার, বা আমাদের প্রোগ্রাম যারা দেখছে তারাও অন্তত একবার কিডনিতে পরীক্ষা করে দেখবে, মানে প্রথম লিস্টে কারা হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আসলে চাইল্ডহুড কিডনি ডিজিজ ইউজুয়ালি যেটা হয়, যে কোনো বাচ্চার যদি কোনো মা খেয়াল করেন যে বাচ্চা প্রস্রাব করতে কিছু সমস্যা হয়, যাদের প্রস্রাবে বারবার একটা ইনফেকশনের ঘটনা ঘটবে, তাদের ক্ষেত্রে সন্দেহ করতে হবে যে এদের জন্মগত কিছু কিডনির রোগ আছে, এগুলি থাকার সম্ভাবনা বেশি। আর চাইল্ডহুড কিছু হেরিডিটারি ডিজিজ আছে, যেগুলিতে আসলে কমনলি মানুষ
মানে জেনেটিক্যালি লিঙ্কড কিছু ডিজিজ আছে যেটা পরিবারে বংশগতভাবেই হয়, সেগুলি তো আমরা ফ্যামিলি হিস্ট্রি থেকেই জেনে যাই, কারণ তার প্যারেন্টসরা এটা সাফার করে, তার সিবলিংসটা সাফার করে। এটা 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 চাইল্ডহুড কিডনি ডিজিজ আসলে আইডেন্টিফাই করা খুব কঠিন কিছু না। তবে জন্মগত কিডনির ত্রুটি যারা নিয়ে আসে, স্ট্রাকচারাল প্রবলেম নিয়ে আসে, তাদের ক্ষেত্রে খেয়াল করতে হয় যে এই বাচ্চাগুলি আসলে তাদের ঘন ঘন প্রসাবে ইনফেকশন হচ্ছে কিনা, অথবা ওই বাচ্চার প্রসাব করতে কোনো সমস্যা হয় কিনা, এটা প্যারেন্টসদের খেয়াল করতে হবে। আর যদি ফ্যামিলিতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে বলতে হবে অ্যাট দ্য ভেরি সুন আফটার দ্য বার্থ, যে ডাক্তারকে নোটিফাই করতে হবে যে আমাদের কিন্তু ফ্যামিলিতে এই ধরনের কিডনি রোগ আছে। সেই ক্ষেত্রে একজন নেফ্রোলজিস্ট এ বিষয়ে স্ক্রিন করবেন বা ব্যবস্থা নিতে পারবেন। স্যার কাছে একটু জানতে চাই যে শুধুমাত্র ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ কন্ট্রোল করলে কত শতাংশ রোগীকে এই কিডনির ভয়াবহতা, রোগের ভয়াবহতা থেকে বাঁচানো যায়? এবং আমাদের যে আমরা এই বিগত 15 বছর ধরে আমরা তো খুব বললাম যে আমাদের স্ট্রাকচারটা অনেক সুন্দর, সেই স্ট্রাকচারের ক্ষেত্রে এই যে কমিউনিটি হেলথ ক্লিনিককে মানে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করে রোগীদেরকে বের করার ক্ষেত্রে কতটুকু কাজে লাগাতে পেরেছি, যদি না পেরে থাকে আমরা এখনও লাগাতে পারি কিনা? ডায়াবেটিস বর্তমানে কিডনির সমস্যার মূল কারণ ডায়াবেটিস, হাইপারটেনশন আর গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা কিডনির প্রদাহ, এটা কিডনির নিজস্ব একটা রোগ। আর ডায়াবেটিস, হাইপারটেনশন এটা সেকেন্ডারি কজ কিডনি রোগের জন্য। তো সেই ক্ষেত্রে যদি আপনার ডায়াবেটিস রোগী যদি টাইপ 1 হয়, সেক্ষেত্রে মোটামুটি এরা বেশি ভার্নারেবল টু ডেভেলপ কিডনি ডিজিজ। আর টাইপ 2 এর ক্ষেত্রে বাংলাদেশে এখন টাইপ 2 ডায়াবেটিসটা বেশি, যেটা আসলে আপনার 40 বছর পরে অবিসিটি বা খাবার দাবারের সমস্যার জন্য বা কিছু জেনেটিক কারণে টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে। এবং এই রোগীগুলি যখন 15 থেকে 20 বছর বা 10 বছর অধিক হয় এবং যদি কন্ট্রোল না থাকে, সেই ক্ষেত্রে এদের কিডনি ডিজিজটা দেখা দেয়। যদি কিডনি ডায়াবেটিস আপনার যদি ভালো কন্ট্রোল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিডনি ডিজিজ খুব কম। আমরা প্রথম এটা আমরা বুঝতে পারি ডায়াবেটিস রোগী একটা মানে সিম্পল পরীক্ষা, যেটা আমরা ইউরিনে অ্যালবুমিন যায় কিনা, মাইক্রো অ্যালবুমিন যায় কিনা। একটা ডায়াবেটিস রোগী আপনার যদি 2-3 বছর পর বা 4-5 বছর হওয়ার পরে সে যদি প্রতি বছর একবার এই পরীক্ষাটা করে যে তার প্রস্রাবে প্রোটিন যাচ্ছে কিনা, তাহলে কিন্তু সে ধরে ফেলতে পারে। যদি প্রস্রাবে প্রোটিন যাওয়া শুরু করে, তাহলে সে বুঝতে পারবে যে তার কিডনি রোগ হওয়ার সম্ভাবনা শুরু হয়েছে। এবং সেই ক্ষেত্রে কিছু ওষুধ আছে, সেগুলি খেলে প্রোটিন যাওয়া বন্ধ করা যায়, প্রোটিন যাওয়াটা। আর হাইপার টেনশনের ক্ষেত্রে একই কথা। হাইপার টেনশন সাধারণত 15 থেকে 20 বছর হাইপার টেনশন না ভুগলে কিডনির সমস্যা হয় না। তা আপনার যদি হাইপার টেনশন, আপনি যদি ওষুধ খেয়ে যদি আপনি কন্ট্রোল রাখেন, সেই ক্ষেত্রে কিডনির সমস্যা হওয়ার কথা না। এখন আমরা সবাই, আমরা নেফ্রোলজিস্ট সহ, যেহেতু কিডনি রোগ বাড়তেছে, বাংলাদেশ সরকারও চাচ্ছে বা বিভিন্ন আমাদের যে রেনাল অ্যাসোসিয়েশন বা বিভিন্ন যে আরও বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, সবাই চাচ্ছে যে যাতে দ্রুত কিডনি রোগ শনাক্ত করা যায় অথবা কিডনি রোগ যাতে না হয় সেই ব্যবস্থা করা যায়। তো সেই ক্ষেত্রে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার যে আমাদের কমিউনিটি ক্লিনিক আছে, কমিউনিটি ক্লিনিকগুলি কিন্তু পৃথিবীর বিশ্বে কোথাও এরকম এই স্ট্রাকচারটা নাই, যেখানে আমাদের কমিউনিটি ক্লিনিকগুলি আছে। এই ক্লিনিকগুলি যদি ইউজ করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিডনি রোগ খুব দ্রুত এবং প্রথম দিকে আমরা কিডনি রোগগুলি শনাক্ত করতে পারি। এবং সেক্ষেত্রে খুব বেশি আপনার স্ট্রাকচারের দরকার নাই। কমিউনিটি ক্লিনিকগুলিতে যদি আপনার ওখানে ডায়াবেটিস মাপা হয়, ঠিক আছে, স্ট্রিপ দিয়ে, এবং প্রেশার তো মাপা যায় ওখানে, যেহেতু একজন হেলথ পার্সোনাল আছে। এবং এই ক্ষেত্রে শুধু আমাদের এক্সট্রা একটা ইউরিন পরীক্ষা করতে হবে, ইউরিন যেটা মাল্টিস্টিক্স ইউরিন, একটা অ্যালবুমিন, এটা 10 থেকে 15 টাকা লাগে। এই সিস্টেমটা যদি করে দেওয়া যায় যে প্রস্রাবে অ্যালবুমিন যাচ্ছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার হাইপারটেনশন আছে কিনা, এই 3টা জিনিস যদি আমরা ওখানে কমিউনিটি ক্লিনিকে যদি আমরা এটা ডায়াগনোস করতে পারি, তাহলে কিন্তু কিডনি রোগের এই রোগগুলিকে আমরা আইসোলেট করে অনেক বেশি কমানো যায়। এই রোগগুলিকে আমরা পরবর্তী রেফারেল উপজেলা হেলথ কমপ্লেক্সে অথবা একজন কিডনি বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে রোগীটা আর কিন্তু কিডনি রোগটার প্রোগ্রেশন হয় না, সেখানে থামানো সম্ভব। স্যার, আমি রেফারেলের প্রসঙ্গ যেহেতু আসলো, আমরা কিডনি রোগীদের সব রোগী আপনাদের কাছে না এসে শুধুমাত্র যাদের ট্রান্সপ্লান্ট প্রয়োজন বা ডায়ালিসিস প্রয়োজন, এরকম কোনো বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন কিনা, এরকম কোনো প্রস্তুতি চলছে কি? বাংলাদেশে তো আসলে ওই সিস্টেমটা নাই, বাইরে যেমন জিপি রেফারেল করে তারপরে আসতে হয়। তো আমরা যদি বাংলাদেশে এই সিস্টেমটা চালু করা যায়, পার্টিকুলারলি এই যেমন প্রান্তিক পর্যায়ে এই যে 100টি জিপি সেন্টারের কথাবার্তা চলছে, যদি এরকম করা যায়, এখান থেকে সবগুলো
স্ক্রিন হবে, কোনগুলো কোন জায়গায় রেফারেল হবে, পার্টিকুলারলি যেগুলো সুপার স্পেশালিটি ট্রিটমেন্ট দরকার সেগুলো ইউনিভার্সিটিতে পাঠাবে। তাইলে এটা খুব অ্যাকচুয়ালি সিনক্রোনাস হবে। আদারওয়াইজ সব পেশেন্ট একসাথে আসলে সব পেশেন্টের সমানভাবে ট্রিটমেন্ট দেওয়া কষ্টকর হয়। তো অ্যাজ এ রেফারেল সেন্টার যদি এরকম 100 থেকে 150টা জিপি সেন্টার থাকে যে সেখান থেকে রেফারেল হবে, তাইলে আমি মনে করি ট্রিটমেন্টটা অনেক অনেক ভালো। সেইটার দিকে আপনারা যাচ্ছেন কিনা? কারণ নিমসও তো একটি সরকারি হাসপাতাল, নিউরোসায়েন্স, তারাও তো চেষ্টা করে পেরেছে। আসলে এই জিনিসটা প্রশাসন ওনারা ভালো উত্তর দিতে পারবে। আমি বলতে পারবো না যে কি কারণে এটা পারতেছে না বলা ঠিক না। কোনো কিছু না পারার কিছু নাই। কিডনি রোগের ক্ষেত্রে না, সব রোগের উদ্যোগ নেওয়া হবে হয়তো আগামীতে। উদ্যোগ নিলে এটা আমি আশা করি এটা আশানুরূপ ফল পাওয়া যাবে। ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই যে একজন মানুষ যে কেউ কিডনি রোগীটা কতদিন পর পর আসলে কিডনি রোগের পরীক্ষাটি অন্তত করা দরকার, বা কত বছর বয়সের পর থেকে? ধন্যবাদ আপনাকে। আসলে এই কিডনি রোগের স্টেজিংয়ের উপরে নির্ভর করবে যে আসলে কতদিন পরে পরে তার ডাক্তারের কাছে যাওয়া উচিত। বলা হচ্ছে যে 6 ডেজ, একটা স্টেবল পেশেন্ট কোনো কারণে অসুস্থ হয়ে গেছে, অবশ্যই সেক্ষেত্রে সে ডাক্তারের সাথে যোগাযোগ রাখবে। কিন্তু যদি স্টেবল থাকে তাহলে গাইডলাইন বলছে যে স্টেজ 4 অ্যান্ড 5-এ এভরি 3 মান্থসে তাকে ডাক্তারের কাছে যাওয়া উচিত। যদি স্টেজ 3 অ্যান্ড অ্যাবাভ হয় সে এভরি 3 to 6 মান্থসে যেতে পারে। আর যারা হাই রিস্ক গ্রুপের আছে, মাল্টিপল কোমরবিডিটিস আছে, তাদেরকে এভরি মান্থলি ফলো আপ করা উচিত যদি স্টেজ 4 অ্যান্ড 5 ডিজিজ হয়। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। যার কিডনি রোগ একবার হয়ে যায়, কিডনি বিকল হয়ে যায়, তিনি মহাসমুদ্রে পড়ে যান। তিনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন, মানসিকভাবে বিপর্যস্ত হন এবং আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়ে যান, এবং একটি পরিবার নিঃশেষ হয়ে যায়, স্বজনরা পর্যন্ত বাধ্য হয় নিঃশেষ হতে। সেই জায়গা থেকে উতরে উঠতেই আমাদের সবার অন্তত নিজেকেই পরীক্ষা নিরীক্ষা করা দরকার যে আমরা কোন অবস্থায় আছি। আমরা সারাদিন ধরে ফেসবুকে, গুগলে, ইউটিউবে পড়ে আছি, কিন্তু আমরা এই একটি রোগ সম্পর্কে আমরা জানছি না। আমরা অন্তত জেনে যদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অন্তত সমস্যা থাকলে চিকিৎসকের মধ্যে আসি, তাহলে এই বিপর্যয়ের হাত থেকে আমরা বাঁচতে পারি। এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।